মাল্টিলিঙ্গুয়াল বা বাইলিঙ্গুয়াল বলতে আমরা যেটা মিন করছি যে খুব ফ্লুয়েন্টলি দুটো ভাষা পারে। ইটস 3:30। এই কথাটার অর্থ হচ্ছে 3:30 বাজছে। ফরকাস্ট বাবা বলছেন যে কালকে তো বৃষ্টির সম্ভাবনা আছে। ইটস সাপোজ টু রেইন টুমরো। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ 50টি ইংরেজি বাক্য শেখার চেষ্টা করব, যেগুলো আমরা আজকে থেকেই দৈনন্দিন জীবনে সহজেই ব্যবহার করতে পারবো এবং এটা আমাদের ওভারঅল ইংরেজিতে কথা বলার যেই জড়তাটা আছে সেই জড়তাটা কাটিয়ে উঠতে সাহায্য করবে। আমরা কিন্তু জানি যে কোনো ভাষা আমরা যত বেশি কথা বলবো সেই ভাষায়, তত বেশি ওই ভাষাটাতে আমরা আরো ফ্লুয়েন্ট হতে পারবো, তত বেশি ওই ভাষায় কথা বলাতে আমাদের যেই জড়তাটা কাজ করে সেই জড়তাটা কেটে উঠতে পারবো। তো এই কারণে আমরা একদম ইজি 50টা বাক্য দিয়ে আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা শুরু করে দিব এবং আপনারা আমাকে একদম ভিডিওর শুরুতে প্রমিস করে দেন যে এই 50টা বাক্য আপনারা আপনাদের ডেইলি লাইফে বেশি বেশি করে ইউজ করবেন। তাহলে দেখবেন যে ওভারঅল আপনাদের ওই যে জড়তা আছে সেটাও কেটে যাবে, আপনাদের যে ভয় আছে ইংরেজিতে কথা বলা নিয়ে সেটাও কেটে যাবে এবং আপনারা দেখবেন যে কি সহজে অ্যাকচুয়ালি ডেইলি লাইফে বিভিন্ন ডায়ালগের মাধ্যমে ইংরেজি চর্চা করা শুরু করে দেওয়া যায়। তো একদম ফার্স্টে আমরা বেসিক কিছু ডায়ালগ দিয়ে শুরু করি। ধরেন আপনি একদম বিগিনার লেভেলে আছেন, চিন্তা ভাবনা করছেন যে ইংরেজিতে কথা বলা শুরু করতে চাই, কোথা থেকে স্টার্ট করব বুঝতে পারছি না, তাহলে এই ডায়লগগুলো আপনাদের জন্য কিন্তু খুবই ইউজফুল, যেগুলো আপনাদের ডেইলি লাইফে এখনই ইনফ্যাক্ট আজকে থেকেই এখন এই মুহূর্ত থেকেই আপনারা ব্যবহার করা স্টার্ট করতে পারেন। তো একদম ফার্স্টে সকাল হলো, গুড মর্নিং। এই গুড মর্নিং আপনি কিন্তু আপনার বাসার যে আপনার যে পরিবারের সদস্যরা আছে তাদেরকেও বলতে পারেন, আপনার যদি অফিসে কোনো কলিগ থেকে থাকে তাদেরকেও বলতে পারেন, আপনার ভাই বোন, আপনার সিবলিংস, আপনার ফ্রেন্ডস, তাদের সাথেও কথা বলার মাধ্যমে আপনি স্টার্ট করতে পারেন। তো সকালের একদম শুরুতে গুড মর্নিং সুন্দর করে বলবেন, উচ্চারণটা প্রোনাউন্সিয়েশনটা একদম সঠিকভাবে বলার চেষ্টা করবেন, দেখবেন সকাল থেকেই ওই কনফিডেন্সটা বিল্ড হওয়া স্টার্ট করবে। দুপুর যদি হয়ে যেয়ে থাকে, গুড আফটারনুন। গুড আফটারনুন। আফটারনুন বললেও কিন্তু সমস্যা নাই। বিভিন্ন অ্যাকসেন্টে আপনারা দেখবেন আফটারনুন বলে, আবার কিছু অ্যাকসেন্টে আপনারা দেখবেন আফটারনুন বলে। সো দুটোই কিন্তু সঠিক, সমস্যা নাই, জাস্ট বলা স্টার্ট করতে হবে। সো দুপুর 12টা থেকে শুরু করে আমরা কিন্তু আফটারনুনটা বলে থাকি। সাধারণত বিকেল পর্যন্ত ধরেন 3:30, 4টা পর্যন্ত, 4টা 4:30 পর্যন্ত মোটামুটি বলা যেতে পারে, বাট এরপর থেকে কিন্তু আবার ইভিনিং বলা স্টার্ট করতে হবে। আফটারনুন টাইমটা কিন্তু সাধারণত 12টা থেকে 3টা 3:30 টাইমটা পর্যন্তই আমরা ব্যবহার করলে মানানসই মনে হয়। আচ্ছা, তারপরে এরপর তো কথাবার্তা আমাদের আগাতে হবে, রাইট? তো এরপরে আমরা যদি কাউকে জিজ্ঞেস করতে চাই সে কেমন আছে, হাউ আর ইউ। হাউ আর ইউ এটা তো বলা যেতেই পারে। এর পাশাপাশি আপনি কিন্তু এটাও বলতে পারেন, হাউ আর ইউ ডুইং। হাউ আর ইউ ডুইং কথাটার অর্থই হচ্ছে যে কেমন আছেন। কেউ যদি আপনাকে এই প্রশ্নটা করে যে আপনি কেমন আছেন, এর জবাবও কিন্তু আপনার দিতে হবে। তো আপনি কিভাবে ফ্লুয়েন্টলি জবাব দিতে পারেন? আপনি বলতে পারেন, আই এম ফাইন অ্যান্ড ইউ। আই এম ফাইন অ্যান্ড ইউ কথাটার অর্থ হচ্ছে আমি ভালো আছি, আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন। সো যখন আপনি অ্যান্ড ইউ এই পার্টটুকু বলছেন তখন কিন্তু আপনার চেষ্টা করতে হবে একটু প্রশ্নবোধক টোনালিটিতে এই পার্টটা শেষ করা। আই এম ফাইন অ্যান্ড ইউ। খেয়াল করে দেখছেন আমি কিন্তু আই এম ফাইন অ্যান্ড ইউ এভাবে বলছি না, আই এম ফাইন অ্যান্ড ইউ একই টোনালিটিতে বলছি না। আমি লাস্টের দিকের যে অ্যান্ড ইউটা আছে এটাকে একটু হাই পিচে বলছি যাতে করে মানুষজন বুঝতে পারে যে এটা একটা প্রশ্ন। আই এম ফাইন অ্যান্ড ইউ এটা কিন্তু একটা কোয়েশ্চেন। এর পরিবর্তে আপনি চাইলে এটাও বলতে পারেন, হাউজ লাইফ দিস ডেজ। হাউজ লাইফ দিস ডেজ কথাটার অর্থ হলো আজকাল আপনার কেমন সময় কাটছে বা কেমন দিনকাল যাচ্ছে। হাউজ লাইফ দিস ডেজ। দিস ডেজ বলতে আপনি একদম রিসেন্ট সময়ে তার দিনকাল কেমন যাচ্ছে সেটা সম্পর্কে জানতে চাচ্ছেন। আচ্ছা, ডু ইউ স্পিক ইংলিশ? ফরেন কোনো দেশে বিদেশে যদি আপনি যেয়ে থাকেন যেখানে আপনার জন্য এটা জানা খুবই গুরুত্বপূর্ণ, যার সাথে আপনি কথা বলছেন সে ইংরেজিতে কথা বলতে পারে নাকি, সে ইংরেজি বুঝতে পারে নাকি, তখন কিন্তু আপনি এই প্রশ্নটা ইউজ করতে পারেন, ডু ইউ স্পিক ইংলিশ, অথবা ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ।
ডু ইউ স্পিক ইংলিশ বলতে আপনি কি ইংরেজিতে কথা বলেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ বলতে আপনি কি ইংরেজি ভাষা বুঝতে পারেন? দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। যখন আপনি আপনি হয়তো বা বিদেশে গিয়েছেন, একটা ফরেন কান্ট্রিতে গিয়েছেন, আপনার জানা দরকার যে কেউ একজন ইংরেজিতে কথা বলে নাকি, তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। ডু ইউ স্পিক ইংলিশ অথবা ডু ইউ আন্ডারস্ট্যান্ড। এটা খুব সেফ একটা আনসার। ধরেন আপনি কোন একটা জায়গায় গেলেন, আপনি বিদেশে গেলেন, কেউ আপনাকে জিজ্ঞেস করলো আপনি ইংলিশ বুঝেন নাকি, আপনি ইংলিশে কথা বলতে পারেন নাকি। আপনার যদি নিজের ইংলিশ সম্পর্কে খুব বেশি কনফিডেন্স না থাকে, যে না বেশি জটিল কিছু বললে আমি হয়তো বা উত্তর দিতে পারবো না, বাট আপনি অল্প স্বল্প বুঝেন, অল্প স্বল্প তাকে হেল্প করতে পারবেন, তখন আপনি এই উত্তরটা দিবেন আ লিটল বাট নট ভেরি ওয়েল। অর্থাৎ আমি অল্প স্বল্প পারি, খুব বেশি ভালো কিন্তু পারি না। তাইলে হোপফুলি তারা আপনাকে খুব বেশি জটিল প্রশ্নও করবে না। ঠিক আছে? আচ্ছা, হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ কথাটার অর্থ হচ্ছে আপনার বয়স কত। যদিও আমরা আমাদের দৈনন্দিন জীবনে কথোপকথনে কিন্তু আমরা ডিরেক্টলি কারো বয়স ঠিক এভাবে জিজ্ঞেস করি না যে ভাই আপনার বয়স কত। এটা কিন্তু একটু ইম্পোলাইটও শোনায়। বাট ধরেন আপনার কোনো কনভারসেশনের মধ্যে দিয়ে যদি এটা রেলেভেন্ট হয়ে থাকে বয়সের ব্যাপারটা, তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন হাউ ওল্ড আর ইউ। কেউ যদি এটা আপনাকে জিজ্ঞেস করে আর আপনি যদি জবাবে আপনার বয়স বলতে কমফোর্টেবল হন, যে আপনার বলতে অসুবিধা নাই, আই এম ড্যাশ, ড্যাশে আপনি জাস্ট আপনার বয়সটা বসিয়ে দিবেন। আই এম 16, আই এম 17, আই এম 50, আই এম 60, জাস্ট এখানে সংখ্যাটা বসিয়ে দিলেই হবে যে আপনার বয়স কত। ধরেন আপনি কমফোর্টেবল না এই তথ্যটা শেয়ার করতে। অনেক ক্ষেত্রেই হতে পারে যে একজন অজানা অপরিচিত কেউ আপনাকে জিজ্ঞেস করে ফেললো আপনার বয়স কত, আপনি তাকে বলতে চাচ্ছেন না। এর পরিবর্তে আপনি তাহলে জাস্ট ডিরেক্টলি বলতে পারেন আই এম নট কমফোর্টেবল টু শেয়ার দ্যাট ইনফরমেশন। অর্থাৎ আমি এই তথ্যটা শেয়ার করা নিয়ে খুব একটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি না। আই এম নট কমফোর্টেবল টু শেয়ার দ্যাট ইনফরমেশন। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি হোয়াট ডু ইউ ডু। হোয়াট ডু ইউ ডু এই কথাটা বা এই প্রশ্নটা শুনে আমাদের একবার মনে হতে পারে যে আচ্ছা এটা কি আমি কি কাজ করছি, বা এই মুহূর্তে আমি কোনো কাজ করছি নাকি, এটা সম্পর্কে জিজ্ঞেস করলে। এটা কিন্তু খুব স্ট্রিক্টলি আপনাকে আপনার প্রফেশন সম্পর্কে জিজ্ঞেস করছে, অকুপেশন সম্পর্কে জিজ্ঞেস করছে। ঠিক আছে? নট আপনি এই মুহূর্তে কি কাজ করছেন, যে আমি কি এই মুহূর্তে ডিম ভাজতেছি, বা আমি কি এই মুহূর্তে টিভি দেখছি, নাকি আমি এই মুহূর্তে রান্না করছি, ওই কাজ না, রাদার আপনার প্রফেশনাল কাজ সম্পর্কে এই প্রশ্নের মাধ্যমে জানতে চাইবে কেউ না কেউ। বা আপনিও যদি কারো প্রফেশন বা অকুপেশন বা কাজ সম্পর্কে জানতে চান, আপনি জিজ্ঞেস করতে পারেন হোয়াট ডু ইউ ডু। হোয়াট ডু ইউ ডু এর তো জবাব আমাদের দিতে হবে, তাই না? আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি বলবেন আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। উচ্চারণটা কিন্তু সঠিক রাখতে হবে। ঠিক আছে? আমরা অনেক ইজি ইজি সেন্টেন্সেস শিখছি, তবে এই ইজি সেন্টেন্স গুলোতে দেখা যায় যে বেশিরভাগ সময় আমরা উচ্চারণটা একটু চেঞ্জ করে ফেলি, বা উচ্চারণটাতে একটু ভুল করে ফেলি। আই এম আ স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট। আমি যদি একজন ডাক্তার হয়ে থাকি আমি বলবো আই এম আ ডক্টর, আই এম আ ডক্টর। আমি যদি একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকি আমি বলবো আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আই এম অ্যান ইঞ্জিনিয়ার। সেখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমরা কনসোনেন্ট সাউন্ডিং ওয়ার্ডস এর আগে ব্যবহার করছি তখন আমাদের আর্টিকেল এ ব্যবহার করতে হবে। যেমন আমরা এখানে বলেছি আ স্টুডেন্ট, কারণ এটা সা সাউন্ড দিয়ে শুরু হয়, যেটা একটা কনসোনেন্ট সাউন্ড। আবার আপনি একই সময় খেয়াল করে দেখেন, আমি যখন ইঞ্জিনিয়ার বলেছি আমি বলেছি আই এম অ্যান ইঞ্জিনিয়ার। কেন? কারণ ইঞ্জিনিয়ার শব্দটা কি দিয়ে শুরু হয়? ইঞ্জিনিয়ার একটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়। সো ভাওয়েল সাউন্ড দিয়ে যেহেতু শুরু হয়, তার আগে আমাদের আর্টিকেল বসাতে হবে হচ্ছে অ্যান। ঠিক আছে? জাস্ট আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ করে নেবেন। হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক? হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক যদি আপনি এমন কারোর সাথে বা কোনো ব্যক্তির সাথে আপনি কথোপকথনের মাঝখানে থাকেন যিনি হয়তো বা মাল্টিলিঙ্গুয়াল, যিনি হয়তো বা বাইলিঙ্গুয়াল। মাল্টিলিঙ্গুয়াল বা বাইলিঙ্গুয়াল বলতে আমরা যেটা মিন করছি, বাইলিঙ্গুয়াল হচ্ছে এমন একজন ব্যক্তি যে খুব ফ্লুয়েন্টলি দুটো ভাষা পারে, এই কারণে বাই শব্দটা আসে এখানে। যে মাল্টিলিঙ্গুয়াল সে হচ্ছে অনেকগুলো ভাষা সে পেরে থাকে। ঠিক আছে? সো আপনি যদি জানতে চান কারো থেকে যে আপনি কয়টা ভাষা জানেন, আপনি তাকে জাস্ট সিম্পলি জিজ্ঞেস করতে পারেন হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ নো? আপনি কয়টা ভাষা জানেন? এর জবাবে কি বলা যেতে পারে? আই স্পিক ড্যাশ ল্যাঙ্গুয়েজেস, আই স্পিক ড্যাশ ল্যাঙ্গুয়েজেস। কথাটার অর্থ হচ্ছে আমি এখানে যে ড্যাশটা আছে সেই ড্যাশটাতে আমি যতগুলো ভাষায় কথা বলতে পারি
ততগুলো ভাষা আমি এখানে বলে দিব। আমি যদি দুটো ভাষায় একদম ফ্লুয়েন্ট হয়ে থাকি আমি বলবো আই স্পিক 2 ল্যাঙ্গুয়েজেস। চারটা ভাষায় যদি খুব দক্ষ হয়ে থাকি, আমি খুব এক্সপিরিয়েন্সড হয়ে থাকি, আমি তাহলে বলবো আই স্পিক 4 ল্যাঙ্গুয়েজেস। আই স্পিক 4 ল্যাঙ্গুয়েজেস। ঠিক আছে? আচ্ছা, would you like to have some tea or coffee? সো এখানে কিন্তু আমরা স্ল্যাশ দিয়ে দিয়েছি এটা বোঝানোর জন্য যে আপনি এখানে টিও বলতে পারেন, কফিও বলতে পারেন, আবার দুটো একসাথেও বলতে পারেন। দুটো একসাথে বললে জাস্ট মাঝখানে আমরা একটা অর বসিয়ে দিব। would you like to have some tea or coffee? ঠিক আছে? আপনারা যারা যারা হয়তো বা আপনাদের বাসায় যদি গেস্ট এসে থাকে, আপনি যদি তাদেরকে একটু সার্ভ করতে চান, তাদেরকে একটু ইংলিশে স্মার্টলি জিজ্ঞেস করতে চান যে সে টি খেতে চান নাকি তিনি কফি খেতে চান, আপনি ডিরেক্টলি বলতে পারেন would you like to have some tea or coffee? নেক্সট টাইম আপনাদের বাসায় যদি এরকম কোনো গেস্ট এসে থাকে, আপনি যদি একদম বিগিনার একজন লার্নার হয়ে থাকেন, আপনি এই ডায়লগটা ইউজ করে কিন্তু তাদেরকে একটু সারপ্রাইজও করে দিতে পারবেন যে আপনি এখন মোটামুটি ইংলিশ বলা শেখা শুরু করেছেন। আচ্ছা, সো would you like to have some tea or coffee? এটা যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে, আপনি জবাবে হয়তো বা ধরেন আপনাকে কেউ একজন বললো would you like to have some tea? তাহলে তো চয়েসের কোনো ব্যাপার নাই, তাই না? একটাই বলেছে, তাহলে আপনি তার জবাবে বলতে পারেন সাউন্ডস গ্রেট। সাউন্ডস গ্রেট, যে হ্যাঁ একটু চা হলে তো ভালোই হয়। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ধরেন would you like to have some coffee? সাউন্ডস গ্রেট, অসুবিধা নাই। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে would you like to have some tea or coffee? তখন কিন্তু আবার আপনি শুধু সাউন্ডস গ্রেট বললে হবে না, কারণ তখন আপনাকে চয়েস দিয়েছে, চুজ করতে হবে আপনার টি অর কফি। তখন আপনার আইদার টি চুজ করতে হবে, যদি আপনি চা খেতে চান আপনি বলবেন টি সাউন্ডস গ্রেট, তাইলে কিন্তু হয়, অথবা কফি সাউন্ডস গ্রেট, তাও কিন্তু হয়। সাম টি উড বি গ্রেট, তাও হয়। সাম কফি উড বি গ্রেট, তাও হয়। টি প্লিজ, তাও হয়। কফি প্লিজ, তাও কিন্তু হয়। অনেকভাবে আপনি জবাব দিতে পারেন, আপনি জাস্ট সিম্পলি টি অথবা কফি এটা বলে দিলেও হয়। কিন্তু অন্যান্য আমরা যে অপশনগুলো ডিসকাস করেছি সেগুলো কিন্তু শুধুমাত্র টি বলার চেয়ে বা শুধুমাত্র কফি বলার চেয়ে অনেকটাই পোলাইট শোনায়। ঠিক আছে? আমরা শুধুমাত্র টি কফি না বলে আমরা টি প্লিজ, কফি প্লিজ, সাম টি উড বি গ্রেট, সাম কফি উড বি গ্রেট, এক্সেট্রা, যে কোনো একটা আমরা আমাদের যেটা মনে থাকে, যেটা আমরা সঠিকভাবে বলতে পারবো, মোস্ট ইম্পর্টেন্টলি সেটা আমরা বাছাই করে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি। আচ্ছা, হ্যালো, আইড লাইক টু স্পিক টু ড্যাশ। ধরেন আপনি কোনো একটা জায়গায় ফোন করেছেন, কোনো একটা জায়গায় কল দিয়ে আপনি হয়তো বা কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির সাথে কথা বলতে চাচ্ছেন। কিভাবে স্মার্টলি বলতে পারেন? হ্যালো, আইড লাইক টু স্পিক টু মিস্টার ড্যাশ অথবা মিস ড্যাশ, ডিপেন্ডস অন আপনি মেল কোনো ব্যক্তির সাথে কথা বলতে চাচ্ছেন না ফিমেল কোনো ব্যক্তির সাথে কথা বলতে চাচ্ছেন। আইড লাইক টু স্পিক টু মিস্টার ড্যাশ, এখানে ড্যাশে যার সাথে কথা বলতে চাচ্ছেন প্লিজ মনে করে তার নামটা সঠিকভাবে উচ্চারণ করে বলবেন। ঠিক আছে? সেগুলো নিয়ে আমাদের কেয়ারফুল থাকতে হবে। ধরেন আপনার কাছে এমন একটা ফোন আসলো যে অমুক আরেকজন ব্যক্তি আরেকজনের সাথে কথা বলতে চাচ্ছে। আপনার এখন বলতে হবে, যদি সেই ব্যক্তি ওখানে না উপস্থিত থাকে, সেই ব্যক্তি যদি তখন প্রেজেন্ট না থাকে, তাহলে আপনি কিভাবে বলতে পারেন? হি ইজ নট হিয়ার রাইট নাও। হি ইজ নট হিয়ার রাইট নাও, তিনি এখন এখানে নেই। আপনি শুরুতে চাইলে আই এম সরিও বলে দিতে পারেন, আই এম সরি হি ইজ নট হিয়ার রাইট নাও। আই এম সরি হি ইজ নট হিয়ার রাইট নাও। আমি যখন কথাগুলো বলছি আমার বিভিন্ন শব্দের উচ্চারণ, টোনালিটি, এগুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন একদম একইভাবে না হলেও কিছুটা যদি আপনি সিমিলার ভাবে বলতে পারেন তাহলে দেখবেন যে আপনার প্র্যাকটিসটাও হয়ে যাবে। সো উচ্চারণগুলো খুব গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হি ইজ নট হিয়ার রাইট নাও, উনি এই মুহূর্তে এখানে নেই। হিল বি ব্যাক ইন আ ফিউ মিনিটস, এর অর্থ হলো তিনি কিছুক্ষণের মধ্যে ফেরত আসবেন। এই মুহূর্তে হয়তো বা তিনি এখানে নেই, বাট কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে চলে আসবেন বা উপস্থিত হয়ে যাবেন। হিল বি ব্যাক লেটার। লেটার যখন আমরা বলছি আমরা মূলত বলতে চাচ্ছি যে উনি পরে কোনো এক সময় আসবে, আমরা কিন্তু এক্সাক্ট কোনো সময় দিয়ে দিচ্ছি না, আমরা বলে দিচ্ছি হিল বি ব্যাক লেটার। হিল বি ব্যাক ইন আ ফিউ মিনিটস কথার অর্থ হচ্ছে কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসবে। হিল বি ব্যাক লেটার এর অর্থ কিন্তু আবার হচ্ছে যে সে পরে কোনো একটা সময় আসবে, আমি এক্স্যাক্টলি বলছি না। ক্যান আই টেক আ মেসেজ? ক্যান আই টেক আ মেসেজ অর্থাৎ
আমি কি তার জন্য কোনো মেসেজ নিয়ে নিব আপনার থেকে, বা আপনার কি কোনো কিছু বলার আছে, যেটা কোনো মেসেজ আছে বা কোনো কিছু বলার আছে যেটা আমি উনি আসলে ওনাকে হয়তো বা জানিয়ে দিব। চিন্তা করে দেখেন, এটা কিন্তু অফিসের সেটআপের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কনভারসেশন। এটা বাসায়ও কিন্তু হতে পারে। ধরেন আপনার পরিবারের কোনো সদস্যের জন্য কোনো একটা ফোন আসলো, যেই ফোনে অন্য পক্ষ থেকে ইংলিশে কথা বলছে, বাট যাকে খুঁজছে তাকে হয়তোবা সে হয়তোবা তখন সেখানে নেই, সো সেই পরিস্থিতিতে আপনারও কিন্তু ইংলিশে কথা বলতে পারতে হবে। সো হিল বি ব্যাক লেটার, ক্যান আই টেক আ মেসেজ, অর্থাৎ তিনি পরে আসবেন, আমি কোনো মেসেজ নিয়ে রাখতে পারি নাকি। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, একটু ডিফারেন্ট প্রসঙ্গ। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। বাই ইয়োর ওয়াচ কথাটার অর্থ হচ্ছে যে আপনার ঘড়িতে এখন কয়টা বাজছে। অনেক ইজি, রাইট? এখানে এই প্রেপোজিশনের ব্যবহারটা আমরা অনেক সময় কিন্তু গুলিয়ে ফেলি, যে আমরা এই টাইমটাতে কোন প্রেপোজিশন অ্যাকচুয়ালি আমাদের ইউজ করার কথা। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, অর্থাৎ আপনার ঘড়িতে এখন কয়টা বাজছে। আপনি চাইলে কিন্তু একদম যদি সত্যি কথা বলি, স্পোকেন ইংলিশে সবসময় যে আমরা একদম 100% অফ দ্য টাইম বাই বলি তাও কিন্তু না। হোয়াট ইজ দ্য টাইম অন ইয়োর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম অন ইয়োর ওয়াচ, এটাও কিন্তু অনেক সময় ব্যবহার হয়ে যাবে আমাদের দৈনন্দিন জীবনে কথাবার্তা বলার সময়। তখন কিন্তু এটাকে যে একদম ডাউনরাইট ভুল বলা হয় সেটাও কিন্তু না, বাট গ্রামাটিক্যালি যদি আমরা একদম অ্যাকিউরেট থাকতে চাই, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, এটা বেশি গ্রামাটিক্যালি অ্যাকিউরেট। আচ্ছা, কেউ একজন আপনাকে সময় জিজ্ঞেস করলো, আপনার তখন সময় বলতে হবে, কয়টা বাজছে বলতে হবে। ইটস 3:30, ইটস 3:30। এই কথাটার অর্থ হচ্ছে 3:30 বাজছে। ইটস 3:30, ঠিক আছে, 3:30 বাজছে। সো আমরা ইটস 3:30ও বলতে পারি, আবার ইটস 3:30 এটাও বলতে পারি, ঠিক আছে। টাইম নিয়ে কিন্তু ইংরেজিতে কথা বলার উপর একটা টোটালি সেপারেট ভিডিও আমার আছে, আপনি সেই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলেও দেখে নিতে পারেন, 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলেও দেখে নিতে পারেন, কারণ সেখানে কিন্তু আরো লম্বা আলোচনা আছে। বিভিন্ন রকম সময় নিয়ে আমরা বিভিন্নভাবে কথা বলে থাকি। যেমন যদি একটু ছোট্ট একটা এক্সাম্পল দেই, ইটস 5:12, 12টা বেজে 5 মিনিট হয়ে গিয়েছে। ইটস 5:12, 12টা বাজতে 5 মিনিট বাকি। এরকম আরো অনেক কিছু আছে কিন্তু। ইটস 1/4 to 12, 12টা বাজতে 15 মিনিট বাকি। ইটস 1/4 past 12, 12টা বেজে 15 মিনিট হয়ে গিয়েছে। সো টাইম নিয়ে যেটা বললাম, আরেকটু বিস্তারিত আলোচনা করা পসিবল এবং দরকারও। সো এই টাইম রিলেটেড যে ভিডিওটা আমি করেছি সেটা একটু ডিটেলসে দেখে নেবেন। আচ্ছা, তারপরে দেখি কি আছে। হোয়াট উইল দ্য ওয়েদার বি লাইক টুমরো, কালকে ওয়েদার কিরকম হবে। ধরেন আপনি কোথাও ঘুরতে গিয়েছেন, আপনি কাউকে জিজ্ঞেস করছেন, আপনি জানতে চান যে কালকে ওয়েদারটা কি আসলে ঘোরাফেরা করার জন্য সঠিক হবে, ভালো হবে, ভালো ওয়েদার থাকবে। সো আপনি যখন যে কোনো সিচুয়েশনে আপনি ওয়েদার কেমন যদি জানতে চান, খুব ইজিলি এটা জিজ্ঞেস করতে পারেন, হোয়াট উইল দ্য ওয়েদার বি লাইক টুমরো, কালকে ওয়েদারটা কেমন থাকবে। ইটস সাপোজ টু রেইন টুমরো, ধরেন আপনি ওয়েদার ফরকাস্টে গেলেন, গিয়ে দেখলেন যে ফরকাস্ট বাবা বলছেন যে কালকে তো বৃষ্টির সম্ভাবনা আছে। ইটস সাপোজ টু রেইন টুমরো, কালকে বৃষ্টি হওয়ার কথা। ইটস সাপোজ টু বি সানি টুমরো, ইটস সাপোজ টু বি সানি টুমরো, যে কালকে খুব সানি, একটু গরম ওয়ার্ম একটা ডে হবে। ইটস সাপোজ টু বি সানি টুমরো। সাপোজ টু বি কথাটা যখন আমরা বলি, আমরা জাস্ট বলে দেই যে নিশ্চিত না যে কালকে একদম বৃষ্টি হবে, বা নিশ্চিত না যে কালকে খুব সানি থাকবে, বাট বলছে যে হওয়ার কথা। ওয়েদার ফরকাস্টে বলছে যে কালকে এমন ওয়েদার হওয়ার কথা। হাউ আর ইউ ফিলিং অ্যাবাউট ইয়োর এক্সাম টুমরো, কেউ একজনকে তার পরীক্ষা, তার হয়তো বা আগামীকালকে পরীক্ষা, কোন এক সময় ভবিষ্যতে তার পরীক্ষা, আপনি তাকে জিজ্ঞেস করতে চাচ্ছেন যে কেমন লাগছে পরীক্ষা নিয়ে, কেমন লাগছে পরীক্ষা নিয়ে। হাউ আর ইউ ফিলিং অ্যাবাউট ইয়োর এক্সাম টুমরো, কালকে আপনার পরীক্ষা নিয়ে আপনার কেমন লাগছে, আপনি কি নার্ভাস, আপনি কি এক্সাইটেড, আপনি কি কনফিডেন্ট, কেমন লাগছে। আই এম আ লিটল নার্ভাস, পরীক্ষা হলে আমরা বেশিরভাগ মানুষরাই কিন্তু নার্ভাসই হই, কেউ এক্সাইটেড হয় না আসলে পরীক্ষা নিয়ে। আই এম আ লিটল নার্ভাস, আমি একটু নার্ভাস ফিল করছি। আই এম আ লিটল নার্ভাস, বা আই এম আ বিট নার্ভাস, এভাবে বললেও হয়। আই এম আ লিটল নার্ভাস অথবা আই এম আ বিট নার্ভাস। যদি আপনি কনফিডেন্ট হয়ে থাকেন, আপনি বলবেন আই এম ফিলিং কোয়াইট কনফিডেন্ট, আই এম ফিলিং কোয়াইট কনফিডেন্ট, যে না আমার আসলে নার্ভাস লাগছে না, আমি যথেষ্ট কনফিডেন্ট ফিল করছি।
আই এম ফিলিং কোয়াইট কনফিডেন্ট। কোয়াইট শব্দটা এখানে বলাটা জরুরি, বিকজ আই এম ফিলিং কোয়াইট কনফিডেন্ট বলতে আমরা কিন্তু বলছি যে আমি মোটামুটি বেশ বেশ কনফিডেন্ট ফিল করছি। আই এম ফিলিং কনফিডেন্ট বললেও অসুবিধা নাই, কোয়াইট বললে ছোট্ট একটা ডিগ্রি চলে আসে আর কি, যে বেশ কনফিডেন্টই আমি ফিল করছি। এরপরে আর ইউ হাংরি? আর ইউ হাংরি? ধরেন আপনি কেউ একজনকে জিজ্ঞেস করতে যাচ্ছেন তোমার কি খিদা লেগেছে, খিদা পেয়েছে? আর ইউ হাংরি? আর ইউ হাংরি? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার কি ক্ষুধা লেগেছে, খিদা পেয়েছে, এবং আপনি বলতে চান যে আমার অনেক খিদা লেগেছে, ইয়েস আই এম স্টার্ভিং। স্টার্ভিং কথাটার অর্থ হচ্ছে যখন অত্যন্ত খিদা পেয়ে থাকে, মনে হয় যে অনেকক্ষণ হয়ে গেছে, এখন আর না খেয়ে থাকতেই পারবো না, তখন আপনি বলবেন ইয়েস আই এম স্টার্ভিং। ইয়েস আই এম স্টার্ভিং। যদি আপনি খুব একটা বেশি ক্ষুধার্ত না হয়ে থাকেন, সিম্পলি এর জবাবে বলতে পারেন নো আই এম নট। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে আর ইউ হাংরি, আপনি বলতে পারেন নো আই এম নট। কথাটার অর্থ হচ্ছে যে না, আমি এখন খুব বেশি ক্ষুধার্ত নয়। ডু ইউ ওয়ান্ট টু গো আউট টুমরো? কালকে কি আপনি একটু বের হতে চান? ডু ইউ ওয়ান্ট টু গো আউট টুমরো? কথাটার অর্থ কালকে বের হতে চান নাকি। ধরেন আপনি বলতে চান যে না আমি কালকে অনেক ব্যস্ত, আমি বের হতে পারবো না। I can't, I'm swamped right now. I'm swamped right now. Swamped কথাটার অর্থ হচ্ছে আমি এখন অনেক বেশি বিজি, এত কাজের চাপ আমার উপর যে আমি এখন এই চাপটাই কুলাতে পারছি না, আমি বের হতে পারবো না। I can't, I'm swamped right now. No, I'm not feeling very well. ধরেন আপনার কাজের প্রেশার নাই, বাট আপনার শরীর খারাপ, এই জন্য আপনি বের হতে পারবেন না। No, I'm not feeling very well. আমার এখন খুব একটা বেশি ভালো লাগছে না। আপনি এখানে সহজেই চাইলে এটাও বলতে পারেন No, I'm feeling a bit under the weather. I'm feeling a bit under the weather. Under the weather এর অর্থ হচ্ছে যে আমার খুব একটা বেশি এখন শরীর বা স্বাস্থ্য ভালো নেই, এই কারণে আমি যেতে চাচ্ছি না। Under the weather. Do you take credit cards? একটা দোকানে গেলেন, দোকানে গিয়ে বিদেশে পার্টিকুলারলি, যেমন দেশে কিন্তু ক্রেডিট কার্ডের চেয়ে বেশি আমাদের ডেবিট কার্ড ব্যবহার করা হয়, কিন্তু বিদেশে গেলে অনেক সময় দেখা যায় যে আমাদের ক্রেডিট কার্ডই ইউজ করতে হয়। সো আপনি জিজ্ঞেস করতে পারেন, একটা দোকানে আপনি শপিং করলেন, আপনি তাদেরকে জিজ্ঞেস করলেন ডু ইউ টেক ক্রেডিট কার্ড? কথাটার অর্থ হচ্ছে যে আপনারা কি ক্রেডিট কার্ডে পেমেন্ট নেন নাকি। ডু ইউ অ্যাকসেপ্ট কার্ডস? এটা বললেও কিন্তু যথেষ্ট। আপনি মেইনলি বলতে চাচ্ছেন যে আপনারা কার্ডে পেমেন্ট নেন নাকি। ডু ইউ অ্যাকসেপ্ট কার্ডস? ঠিক আছে, আচ্ছা। ধরেন আপনাকে দোকানে যিনি ক্যাশিয়ার আছেন তিনি বললেন সরি উই অনলি অ্যাকসেপ্ট ক্যাশ, বা আপনি হয়তোবা একজন ক্যাশিয়ার এবং আপনি বলতে চাচ্ছেন যে না আমরা আসলে কার্ড নেই না, আমরা শুধুমাত্র ক্যাশেই নেই। সেক্ষেত্রে আপনি বলতে পারেন সরি উই অনলি অ্যাকসেপ্ট ক্যাশ, অর্থাৎ আমরা শুধুমাত্র ক্যাশে টাকা নিয়ে থাকি। ওয়্যার ডু ইউ লিভ? এটা অনেক কমন। হয়তো কেউ একজনের সাথে আপনার নতুন পরিচয় হয়েছে, আপনি তাকে জিজ্ঞেস করতেই পারেন ওয়্যার ডু ইউ লিভ? ওয়্যার ডু ইউ লিভ? আপনি কোথায় থাকেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন অপরিচিত কারোর সাথে আমাদের প্রথমবার দেখা হলো, তার সাথে মাত্র আমাদের পরিচয় হচ্ছে, তাদেরকে ডিরেক্টলি কিন্তু তাদের অ্যাড্রেস জিজ্ঞেস করাটাও খুব বেশি পোলাইট হিসেবে দেখা হয় না। কারণ একজন ব্যক্তি একটু আনকমফোর্টেবল হতেই পারে তার ঠিকানা আপনার সাথে শেয়ার করা নিয়ে বা তার অ্যাড্রেস আপনাকে দেয়া নিয়ে। তো এটা যদি কারোর সাথে আপনি খুব ঘনিষ্ঠ হয়ে যান, খুব ক্লোজ হয়ে যান, তাহলেই আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন। অথবা আপনি শুরুতে বলতে পারেন would you mind telling me where you live? Would you mind telling me where you live? তাহলে এই যে would you mind কথাটা থাকে, এটা দিয়ে আপনি প্রশ্নটাকে অটোমেটিক একটু পোলাইট করে ফেলছেন। Would you mind telling me where you live? যে আপনি কি মাইন্ড করবেন আমাকে বলতে যে আপনি কোথায় থাকেন? বাট আমি তাও আপনাদেরকে একবার বলে দিব, এটা আপনাদেরকে পরিস্থিতি একদম ভালো মতো বুঝে শুনে প্রশ্নটা করতে হবে, বিকজ অনেকজন কিন্তু কমফোর্টেবল হয় না তাদের অ্যাড্রেস শেয়ার করা নিয়ে। ধরেন এর জবাবে আপনি বলতে পারেন আই লিভ ইন মিরপুর, ঢাকা। আই লিভ ইন মিরপুর, ঢাকা। আপনি যেখানে থাকেন সেই এলাকার কথা বলে দিলেই হচ্ছে। আপনি যদি বিদেশি কারোর সাথে কথা বলে থাকেন তাহলে এই ঢাকার পার্টটা বলা ইম্পর্টেন্ট, কারণ তারা তো জানবে না মিরপুর কোথায়। আই লিভ ইন মিরপুর, ঢাকা। বাট আপনি যদি এমন কারোর সাথে কথা বলে থাকেন যে ঢাকা শহরেই থাকে, তাকে আলাদা করে আবার ঢাকা বলার দরকার নাই, সে তো জানে মিরপুর ঢাকায়। সো আই লিভ ইন মিরপুর, তখন কিন্তু এটা একদমই যথেষ্ট, তখন আবার ঢাকা আলাদা করে বলার নো নিড।
হাউ ফার ইজ ইট, এটা বলতে মেইনলি জানতে চাওয়া হচ্ছে যে এখান থেকে ওই জায়গাটা কত দূরে। হাউ ফার ইজ ইট, জায়গাটা কতটুকু দূরে বর্তমানে আপনি যেখানে আছেন সেই জায়গা থেকে। হাউ ফার ইজ ইট? ইটস অ্যাবাউট 20 কিলোমিটার্স ফ্রম হিয়ার। আপনি এখানে আপনার মতো করে অ্যাকচুয়ালি যেই পরিস্থিতিতে আছেন, সেখানকার যেই জায়গায় আছেন, সেই জায়গা থেকে একটা জায়গা কত দূরে সেই অনুযায়ী আপনাকে এই 20 কিলোমিটারটা চেঞ্জ করতে হবে। ইটস অ্যাবাউট 20 কিলোমিটার্স ফ্রম হিয়ার, কথাটার অর্থ এখান থেকে জায়গাটা 20 কিলোমিটার দূরে। হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট মিরপুর? মিরপুরে আপনার কি জিনিসগুলো পছন্দ বা কোন বিষয়গুলো মিরপুরের আপনার বেশি পছন্দ? হোয়াট ডু ইউ লাইক about Mirpur? What do you like about Dhanmondi? What do you like about Dhaka? What do you like about Chattogram? আপনি আপনার মতো করে মিরপুরের জায়গায় যে কোনো জায়গা বসিয়ে দিয়ে জানতে চাইতে পারেন যে অমুক জায়গা নিয়ে আপনার কোন জিনিসগুলো সবচেয়ে বেশি পছন্দ। I love the fact that I can live with my family there. আমি মিরপুরের এই ব্যাপারটা খুব পছন্দ করি যে মিরপুরে আমি আমার পরিবার সহ থাকতে পারি। I love the fact that I can live with my family there. আপনি আপনার মতো করে অ্যান্সারটা বলবেন যে আপনি যেই জায়গায় থাকেন সেই জায়গায় আপনার কোন জিনিসগুলো সবচেয়ে বেশি পছন্দ। ঠিক আছে? What day is it today? কারো থেকে আপনি জানতে চাচ্ছেন আজকে কোন দিন? আজকে কি সানডে? আজকে কি মানডে? What day is it today? What day is it today? So এখানে কিন্তু আপনি সানডে, মানডে, টিউসডে বলতে পারেন, সাথে আপনি চাইলে ডেটও বলে দিতে পারেন যে আজকে অমুক তারিখ, ইটস আ সানডে, অথবা ইটস সানডে নভেম্বর দ্য 1st, এভাবেও কিন্তু আপনি বলতে পারেন। ঠিক আছে? সাথে আপনি ডে এবং ডেট একসাথে বললে সমস্যা নাই। এখানে যেমন আমরা জবাব দিয়েছি ইটস ওয়েডনেসডে, ইটস ওয়েডনেসডে। ঠিক আছে? ইটস সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, ওয়েডনেসডে না কিন্তু ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এগুলো আপনাদেরকে বলে দেওয়া যাতে আপনারা সঠিকভাবে উচ্চারণগুলো বলতে পারেন। ঠিক আছে? একটু যদি সমস্যা হয়ে থাকে একটু ভিডিওটা একটু রিওয়াইন্ড করবেন, আবারও সবগুলো দিনের সঠিক উচ্চারণটা একটু আমার থেকে শিখে নিবেন যাতে সঠিকভাবে আপনি আপনার দৈনন্দিন কনভারসেশনস গুলোতেও সেটা ব্যবহার করতে পারেন। How many siblings do you have? Siblings কথাটার অর্থ হচ্ছে ভাই বোন। আপনার কয়টা ভাই বোন আছে? How many siblings do you have? Siblings, ঠিক আছে? Brothers and sisters বলা যেতে পারে, সমস্যা নাই। Siblings বললে it sounds a lot smarter, আরো অনেক স্মার্ট শোনায়। How many siblings do you have? কয়টা ভাই বোন আছে আপনার? I have 2 sisters, 2 brothers, I have 1 brother and 1 sister. যেটা আপনার সিচুয়েশনের জন্য সঠিক সেইভাবে বলে দিবেন। ঠিক আছে? আপনি যদি ভাই বোন আলাদা করেও না বলতে চান, আপনি জাস্ট বলে দিবেন I have 2 siblings. তাহলে এর মধ্যে ভাইও হতে পারে, বোনও হতে পারে, ভাই বোনও হতে পারে। আপনি যেভাবে বলতে চান সেভাবে বললেই হচ্ছে। Are you close to your family? Are you close to your family? এটার অর্থ হচ্ছে যে আপনি কি আপনার ফ্যামিলির সাথে খুব ক্লোজ, আপনাদের সম্পর্ক কি অনেক ভালো, অনেক ঘনিষ্ঠ? So are you close to your family? Yes, we are inseparable. ইনসেপারেবল এই সেন্টেন্সের অর্থে এটা বোঝাচ্ছে যে হ্যাঁ আমরা অনেক ক্লোজ, আমাদেরকে একদম আলাদা করাই যায় না, আমরা সব সময় একসাথে থাকি। ইয়েস, উই আর ইনসেপারেবল। ঠিক আছে? ধরেন আপনারা খুব বেশি ক্লোজ না, আপনি তখন বলতে পারেন নো, উই আর নট দ্যাট ক্লোজ। নো, উই আর নট দ্যাট ক্লোজ, যে না আমরা খুব একটা বেশি ক্লোজ না। ঠিক আছে? I love them very much. এটা তো অনেক সহজ, অনেক সিম্পল। আপনি আপনার পরিবারের সবাইকে যদি খুব ভালোবেসে থাকেন, খুব তাদের সাথে অনেক ক্লোজ হয়ে থাকেন, yes, I love them very much. আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, what do you want to be when you grow up? আমার অনেক ভিডিওতে আমি এই ডায়লগটা শিখিয়ে দিয়েছি, আশা করি আপনাদের সমস্যা হবে না। আপনি যদি কেউ একজনকে জিজ্ঞেস করতে চান যে তুমি বড় হয়ে কি হতে চাও, what do you want to be when you grow up? বড় হয়ে কি হতে চাও? I want to pursue my career in dash. আপনাকে যদি কেউ এই প্রশ্ন করে থাকে, আপনি যদি বলতে চান যে আমি অমুক ফিল্ডে আমার
ক্যারিয়ার পারসিউ করতে চাই। I want to pursue my career in medicine. আমি মেডিসিন ফিল্ডে বা মেডিকেল ফিল্ডে আমার ক্যারিয়ার পারসিউ করতে চাই। I want to pursue my career in science, in technology, in teaching, in education. আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? What do you like about teaching? What do you like about teaching? ধরেন আপনি কেউ একজনকে জিজ্ঞেস করতে চাচ্ছেন যে তুমি অমুক ফিল্ড নিয়ে কোন জিনিসগুলো বেশি পছন্দ করো। সেটা যদি টিচিং হয় টিচিং নিয়ে বলবেন, সেটা অন্য কোনো ফিল্ড হলে সেভাবে চেঞ্জ করে নেবেন। মূলত আপনি প্রশ্ন করছেন যে হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট টিচিং, আপনি টিচিং নিয়ে কোন জিনিসগুলো বেশি পছন্দ করেন। আপনি এভাবে বলতে পারেন হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট বিইং আ টিচার, টিচার হওয়ার ভালো দিকগুলো আপনার কি মনে হয় বা কোন জিনিসগুলো আপনার পছন্দ। হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট বিইং আ ডক্টর, হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইঞ্জিনিয়ারিং, হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট বিইং অ্যান ইঞ্জিনিয়ার। মূলত সবগুলোই এটা জানার চেষ্টা করছে যে আপনি আপনার ফিল্ড নিয়ে কোন জিনিসগুলো বেশি পছন্দ করেন বা যেই ফিল্ডে আপনি যেতে যাচ্ছেন সেই ফিল্ড নিয়ে আপনি কোন জিনিসগুলো বেশি পছন্দ করেন। এটার আনসারটা তো একটু বড় করে দিতে হবে, রাইট? পছন্দের কাজ যেহেতু, তো এখানে আপনি বলতে পারেন ইট গিভস মি অ্যান অপরচুনিটি টু হেল্প বিল্ড দ্য ফিউচার জেনারেশন অফ মাই কান্ট্রি। এর অর্থ হচ্ছে এই কাজের মাধ্যমে আমি একটা সুযোগ পাই বা একটা অপরচুনিটি পাই আমার দেশের ফিউচার জেনারেশনকে গড়ে তোলার, ঠিক আছে? সো ইট গিভস মি অ্যান অপরচুনিটি টু হেল্প বিল্ড দ্য ফিউচার জেনারেশন অফ মাই কান্ট্রি। আপনি আপনার মতো করে চেঞ্জ করবেন, ঠিক আছে? এটা কিন্তু ফিল্ড টু ফিল্ড ভ্যারি করবে। কোন ফিল্ডের কথা আপনি আগে বলেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার এই উত্তরটা ফর্ম করতে হবে, ওকে? লাস্ট বাক্য আজকের জন্য, আই এনজয় এভরি সেকেন্ড অফ ইট। একটা কাজের প্রতিটা মুহূর্ত আপনার খুব পছন্দ, আপনি অনেক পছন্দ করেন, আপনি বলতে পারেন আই এনজয় এভরি সেকেন্ড অফ ইট। ধরেন আপনি আপনাকে কাজ নিয়েই কেউ জিজ্ঞেস করলো যে এই কাজটা করতে কেমন লাগে, আপনি বললেন আই এনজয় এভরি সেকেন্ড অফ ইট, যে এই কাজটার প্রতিটা মুহূর্ত আমার খুবই ভালো লাগে। আর আপনি যদি ওই কাজটা করতে একদম পছন্দ নাই করেন, আরেকটা বাক্য বলতে পারেন আই ডিটেস্ট এভরি সেকেন্ড অফ ইট। আই এনজয় এভরি সেকেন্ড অফ ইট, যে আমি এই কাজের প্রতিটা মুহূর্ত অনেক উপভোগ করি, অনেক এনজয় করি। এনজয়ের পরিবর্তে আমরা যদি এখানে ডিটেস্ট কথাটা বলে দেই তাহলে অর্থ হয়ে যায় যে আই হেট এভরি সেকেন্ড অফ ইট, যে আমার প্রতিটা মুহূর্ত খুবই খারাপ লাগে, আমি ঘৃণা করি। আই ডিটেস্ট এভরি সেকেন্ড অফ ইট, যদি কাজটা একদমই আপনার পছন্দের কাজ না হয়ে থাকে। সো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু 50টা এমন ইংলিশ বাক্য শেখার চেষ্টা করলাম যেগুলো আমরা এখন থেকে এই মুহূর্ত থেকে বলা শুরু করে দিতে পারবো, এবং এই কথা বলাটা যদি আমরা এখনই স্টার্ট করি আমাদের কিন্তু ওভারঅল ইংলিশের ফ্লুয়েন্সি বাড়বে তো বাড়বেই, বাট আমরা এই যে জড়তাটা কাজ করে কথা বলা নিয়ে, ইংরেজিতে একদম ফ্লুয়েন্টলি কথা বলা নিয়ে বা ইংলিশ স্পিকিং নিয়ে, সেই জড়তাটা আমরা খুবই সহজে কেটে ওঠা স্টার্ট করতে পারবো। তো আজকে থেকে এই ডায়লগগুলো বলা স্টার্ট করেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে বলেন, ফ্যামিলি মেম্বারদের সাথে বলেন, আপনার কোনো মেন্টর থেকে থাকলে তাদের সাথে বলেন, ক্লাসমেটস থেকে থাকলে তাদের সাথে বলেন, এবং দেখবেন যে একটু একটু করে আপনাদের ইংরেজির প্রতি যেই জড়তাটা কাজ করে সেটা আপনারা কেটে উঠতে পারবেন। সবাই ভালো থাকবেন, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে।